কৈলাস মানসরোবর যাত্রার এমন কিছু পথ আছে যেখানে মনে হয় মানুষ আর পৃথিবীর মধ্যে দূরত্ব ধীরে ধীরে কমে আসে। নেপালের সিমিকোট থেকে হিলসা যাওয়ার সময় হেলিকপ্টার যাত্রাও তেমনই এক অভিজ্ঞতা। খুব একটা বেশি সময় নয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বদলে যেতে থাকে পাহাড়ের রং, বদলে যেতে থাকে বাতাসের গন্ধ, আর অজান্তেই বদলে যেতে থাকে নিজের ভেতরের মানুষটাও। হেলিকপ্টারের জানালার বাইরে তাকিয়ে আমি শুধু পাহাড়ই দেখছিলাম না, দেখছিলাম এক অজানা ভূখণ্ডকে, যেখানে কয়েক ঘন্টার পর থেকেই শুরু হবে আমার বহুদিনের প্রতীক্ষিত কৈলাস মানস সরোবর যাত্রার পরবর্তী অধ্যায়। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। আর কিছু মুহূর্ত পরে আমি পৌঁছে গেলাম হিলসা। নেপালের এক প্রত্যন্ত সীমান্ত গ্রাম, উত্তরে তিব্বত, মাঝখানে কার্নালি নদী, আর পরে এই ছোট্ট সীমান্ত অঞ্চলটাই অসংখ্য কৈলাস যাত্রীর কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এই পথ ধরেই পরের দিন তিব্বতে প্রবেশ করতে হবে, আর তারপর মহাদেবের দেশের পথে এগিয়ে চলা। হিলসা কোনো পর্যটন কেন্দ্র নয়, এখানে কেউ বেড়াতে আসে না। এখানে আসে শুধু সেই মানুষগুলো যাদের হৃদয়ে বহুদিন ধরেই একটাই ডাক ধ্বনিত হয়ে আসছে, কৈলাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুটেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে আছে এই সীমান্ত ভূমি। এই উচ্চতায় বাতাস আর সমতলের মতো নয়, অক্সিজেনও যেন একটু কম কথা বলে। দু এক পা হাঁটতেই বুঝতে পারছিলাম শ্বাস প্রশ্বাসের ছন্দ বদলে যাচ্ছে। শরীর ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছে। তার উপর হিলসার বাতাস, সে বাতাস শুধু ঠান্ডা নয়, তার মধ্যে ছিল পাহাড়ের এক অদ্ভুত কঠোরতা। মুহূর্তের মধ্যেই হাত ঠান্ডা হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে উঠছে। শরীর যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আমি আর সমতলে নেই।
তবু এই সমস্ত কষ্টের মধ্যেও মনটা ছিল অদ্ভুত শান্ত। হয়তো তার কারণ একটা স্বপ্নের এতটা কাছে এসে দাঁড়িয়েছি বলে। যে কৈলাসকে এতদিন শুধু ছবিতে দেখেছি, আজ আমি তার দিকেই এগিয়ে চলেছি। কিন্তু শরীরের তো নিজেদের ভাষা আছে। উচ্চতা, ঠান্ডা, দীর্ঘ যাত্রা সব মিলিয়ে তখন আমার শরীর একটাই কথা বলছিল, যদি এক কাপ গরম চা পাওয়া যেত। বিশ্বাস করুন, আমি জানতাম না এই সামান্য ইচ্ছেটুকুর মধ্যে দিয়েই মহাদেব আমাকে এমন এক সন্ধ্যার দিকে নিয়ে যাচ্ছেন, যে সন্ধ্যার আলো আজও আমার হৃদয় থেকে মুছে যায়নি। হিলসায় এসে প্রথম যে অনুভূতিটা হয় তা হলো, এখানে প্রকৃতি মানুষের জন্য কোনো বিশেষ আয়োজন করে রাখেনি। সবকিছুই খুব সাধারণ। ছোট্ট একটা সীমান্ত গ্রাম, কয়েকটি ঘর, কিছু দোকান, আর পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা কিছু ক্লান্ত তীর্থযাত্রী। এই গ্রামে বিলাসিতা নেই, চকচকে হোটেলও নেই, বড় রেস্তোরাঁও নেই। শুধু আছে প্রয়োজন। যতটুকু দরকার ঠিক ততটুকুই। হিলসা মূলত এক রাতের ট্রানজিট পয়েন্ট। পরদিন সকালে ইমিগ্রেশনের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করেই তবে তিব্বতে প্রবেশ করতে হয়। তাই এখানে দীর্ঘদিন থাকার মতো খুব বেশি ব্যবস্থা নেই। সীমিত কয়েকটি ঘর, সীমিত খাবারের ব্যবস্থা, সবকিছুই অস্থায়ী। কারণ এই গ্রাম মানুষকে আটকে রাখার জন্য নয়, এগিয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত। ঠিক সেই সময় অকারণেই আমার মনে পড়ে গেল মাত্র 1 মাস আগের একটি সংবাদ। সংবাদপত্রে পড়েছিলাম, প্রতিকূল আবহাওয়ার কারণে এই হিলসায় শত শত কৈলাস যাত্রী আটকে পড়েছিলেন। এই দুর্গম সীমান্ত অঞ্চলের একমাত্র ভরসা হেলিকপ্টার। আর পাহাড়ে হেলিকপ্টার উঠতে পারে শুধুমাত্র আবহাওয়া অনুকূল থাকলে। একটু ঘন মেঘ, একটু কুয়াশা অথবা বৃষ্টি, ব্যাস সমস্ত যাত্রাই যেন থেমে যেতে পারে। সেই সময় কয়েকশো তীর্থযাত্রীকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছিল। পরে নেপাল ও ভারতের যৌথ উদ্যোগে তাদের উদ্ধার করা হয়েছিল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম, আমিও আজ সেই হিলসাতেই দাঁড়িয়ে আছি। ভাবনাটা অজান্তেই আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলেছিল। এরই মধ্যে শীত যেন ধীরে ধীরে শরীরের ভিতরে ঢুকে পড়ছিল। হাতের আঙুলগুলো শক্ত হয়ে আসছিল। গ্লাভস পরেও সেই ঠান্ডাকে পুরোপুরি আটকানো যাচ্ছিল না। উঁচু পাহাড়ি অঞ্চলের বাতাসের একটা আলাদা স্বভাব আছে। সে শুধু শরীরকে ছুঁয়ে যায় না, মনে হয় শরীরের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, যদি 1 কাপ গরম চা পাওয়া যেত। হয়তো এই ইচ্ছেটাই খুবই সাধারণ, কিন্তু হিলসার সেই প্রচন্ড ঠান্ডায় 1 কাপ গরম চায়ের মূল্য শহরের 1000 কাপ চায়ের থেকেও অনেক বেশি। সেই মুহূর্তে গরম চা মানে শুধু একটা পানীয় নয়, মনে হচ্ছিল একটু উষ্ণতা, একটু স্বস্তি আর
একটু নতুন করে পথ চলার শক্তি। আর ঠিক তখনই চোখে পড়ল ছোট্ট একটা চায়ের দোকান। টিনের চাল, সাধারণ কাঠের বেঞ্চ, অত্যন্ত ছোট্ট একটা ঘর। বাইরে থেকে দেখলে হয়তো কেউ আলাদা করে তাকিয়েও দেখতো না, কিন্তু প্রায় 12,000 ফুট উচ্চতায় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে একটা চায়ের দোকান চোখে পড়া আমার কাছে যেন স্বর্গ খুঁজে পাওয়ার মতোই ছিল। আমি ভিতরে ঢুকে দোকানদারকে বললাম, 1 কাপ চা। তিনি মৃদু হেসে মাথা নাড়লেন, কিন্তু আরো একটা কথা যে বোঝাতে হবে তাকে। আমি চাইছিলাম দুধ চা নয়, লাল চা, যাকে আমরা বলি লিকার টি বা ব্ল্যাক টি। এবার শুরু হলো আমাদের দুজনের ছোট্ট ভাষার লড়াই। আমি বাংলায় বলছি, তিনি বুঝছেন না। আমি ইংরেজিতে বলছি, তবু ঠিক বোঝাতে পারছি না। হাত নেড়ে ইশারা করে অনেকভাবে বোঝাবার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত আমি শুধু বললাম, নো মিল্ক। দোকানদারের মুখে সঙ্গে সঙ্গে একটা হাসি ফুটে উঠল। তিনি বুঝে গিয়েছিলেন, মাথা নেড়ে বললেন, ওকে। সেই ছোট্ট হাসিটা আজও আমার মনে আছে। কয়েক মিনিট পরে আমার সামনে এনে রাখলেন 1 কাপ ধোঁয়া ওঠা গরম লাল চা। দাম মাত্র 30 টাকা, ভারতীয় মুদ্রায়। আজ হয়তো 30 টাকায় 1 কাপ চা খুব সাধারণ কথা, কিন্তু সেই দিন, সেই উচ্চতায়, সেই হাড় হিম করা ঠান্ডায়, সেই 1 কাপ লাল চা আমার কাছে মূল্য দিয়ে মাপার মতো কোনো জিনিসই ছিল না। আজও মনে হয় সেদিন মহাদেব আমার সেই ছোট্ট প্রার্থনা আর সেই ছোট্ট চায়ের দোকানটাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। গরম কাপটা হাতে নিয়ে প্রথম চুমুকটা আজও ভুলতে পারিনি। মনে হচ্ছিল শরীরের প্রতিটি শিরায় শিরায় আস্তে আস্তে উষ্ণতা ফিরে আসছে, ক্লান্তি একটু একটু করে গলে যাচ্ছে। চায়ের স্বাদটা আজ আর মনে নেই, কিন্তু সেই চায়ের অনুভূতিটা আজও স্পষ্ট মনে আছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আনন্দ খুব ছোট্ট একটা মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। হিলসার সেই গোধূলি বেলা আমার কাছে সেই আনন্দের নাম ছিল 1 কাপ গরম চা। আমি ধীরে ধীরে আরো 1 চুমুক চা খেলাম। দোকানের ভেতরে সবকিছুই ছিল খুব সাধারণ। ছোট্ট একটা কাঠের বেঞ্চ, চুলোর উষ্ণতা আর নিঃশব্দে নিজের কাজে ব্যস্ত দোকানদার। বাইরে হিমেল বাতাস তখনও সেই একই রকম ভাবে বয়ে চলেছিল। চা খেতে খেতে অজান্তেই আমার চোখ চলে গেল দোকানের বাইরের দিকে। প্রথমে বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মনে হলো বাইরের আলোটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি আবার তাকালাম। না, ভুল দেখছি না, সত্যিই তো প্রকৃতি যেন নিঃশব্দে নিজের রং বদলাতে শুরু করেছে। আমি ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে রাখলাম। কি যেন একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে নিজের মধ্যে। দোকানের ভিতরে বসেই বুঝতে পারছিলাম বাইরের আলোটা আর আগের মতো নেই।
প্রথমে ভেবেছিলাম হয়তো মেঘ সরে গেছে, কিন্তু কয়েক মুহূর্ত পরে বুঝলাম না, প্রকৃতি যেন নিঃশব্দে নিজের রং বদলাতে শুরু করেছে। আমি ধীরে ধীরে দোকানের দরজা পেরিয়ে বাইরে এলাম, আর এক নিমেষেই বাইরে এসে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার সামনের সেই ধূসর রুক্ষ নিরাবরণ পাহাড়গুলো মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অপরূপ সোনালী আভায় জ্বলে উঠল। না, পাহাড় বদলায়নি, পাথরগুলো বদলায়নি, আকাশও একই রকম ছিল। বদলে গিয়েছিল শুধু সূর্যের সেই শেষ আলো, আর সেই আলোর স্পর্শে মুহূর্তের মধ্যে হিলসার ধূসর পাহাড়গুলো যেন সোনার পাহাড়ে রূপান্তরিত হয়ে গেল। আমি জীবনে অনেক সূর্যাস্ত দেখেছি, সমুদ্রের ধারে, জঙ্গলের মধ্যে, হিমালয়ের বিভিন্ন প্রান্তে, কিন্তু হিলসার সেই দৃশ্যের সঙ্গে কোনো কিছুরই তুলনা সম্ভব হয় না। মনে হচ্ছিল আকাশের সমস্ত সোনালী আলো আজ যেন পাহাড়গুলোর জন্যই সঞ্চিত ছিল। বিদায় নেওয়ার আগে সূর্য তার সমস্ত আশীর্বাদ নিঃশব্দে ঢেলে দিচ্ছে হিলসার বুক জুড়ে। আমি ক্যামেরাটা হাতে তুলে নিলাম, একটার পর একটা ছবি তুলতে লাগলাম, ভিডিও রেকর্ড করতে লাগলাম। মনে হচ্ছিল এই দৃশ্য যদি আজ ধারণ না করি তাহলে হয়তো নিজেকেই কোনোদিন বিশ্বাস করাতে পারবো না যে এমন এক পড়ন্ত বিকেলের সাক্ষী আমি সত্যি হয়েছিলাম। ধীরে ধীরে একটার পর একটা ছবি, কোনো তাড়াহুড়ো নয়। সেই মুহূর্তে চারপাশে আরো অনেক তীর্থযাত্রী ছিলেন, তারাও ছবি তুলছিলেন, তারাও ভিডিও করছিলেন। কেউ আবার আমার মতো নিঃশব্দে দাঁড়িয়ে শুধু দেখছিলেন, কেউ কারোর সঙ্গে তেমন কথা বলছিলেন না। হয়তো সেই দৃশ্য ভাষার চেয়েও বড় হয়ে উঠেছিল। আমি অনুভব করলাম সেই সোনালী আলো শুধু পাহাড়ের গায়ে পড়ছে না, আমার মনকেও আলোকিত করে দিচ্ছে। আজও মনে হয় আমি যেন সেই সোনাঝরা আলোয় নিঃশব্দে স্নান করছি। হিলসার হিমেল বাতাস, কার্নালি নদীর অবিরাম গর্জন, আর পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা সেই সোনালী আলো, সব মিলিয়ে সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। আমি জানি না এই দৃশ্য দেখার সৌভাগ্য প্রত্যেক কৈলাস যাত্রীর হয় কি না। হয়তো হয়, হয়তো হয় না, কিন্তু আমি হিলসার সেই পড়ন্ত বিকেলের সাক্ষী ছিলাম। আমি নিজের চোখে দেখেছিলাম কিভাবে সূর্যাস্তের শেষ আলো ধূসর পাথরের পাহাড়কেও সোনার পাহাড়ে পরিণত করে দিতে পারে। সেই মুহূর্তে আমার মনে কোনো প্রার্থনা ছিল না, কোনো চাওয়া ছিল না, কোনো প্রশ্ন ছিল না। ছিল শুধু এক অদ্ভুত নীরবতা, যে নীরবতা মানুষকে কথা বলতে দেয় না, শুধু অনুভব করতে শেখায়। জীবনে অনেক সূর্যাস্ত দেখেছি, অনেক পাহাড় দেখেছি, কিন্তু হিলসার সেই পড়ন্ত বিকেল আজও আমার স্মৃতির আকাশে একই রকম উজ্জ্বল। সেই বিকেলের সোনালী আভা আজও আমার অন্তরকে আলো দিয়ে ভরে রাখে। সেদিন আমি উপলব্ধি করেছিলাম প্রকৃতি কখনো কখনো নিঃশব্দে প্রার্থনা করে। কোনো মন্দিরের ঘন্টা বাজে না, কোনো মন্ত্রোচ্চারণ শোনা যায় না, তবু মনে হয় চারিদিক যেন এক অদৃশ্য আরতির আলোয় ভরে উঠেছে। হিলসার সেই পড়ন্ত বিকেলের সোনালী আভায় আমি শুধু পাহাড় দেখিনি, আমি দেখেছিলাম আলোর স্পর্শে প্রকৃতি কিভাবে
ঈশ্বরের নীরব উপস্থিতির অনুভূতি জাগিয়ে তোলে। আজও চোখ বন্ধ করলে সেই পাহাড়গুলোকে আর সোনালি দেখি না, সোনালি হয়ে ওঠে আমার স্মৃতি। আপনারা উপভোগ করতে থাকুন সেই প্রকৃতিকে, আর আমি আজ বিদায় নেব। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকুন, মহাদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।